দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা এতদিন ধরে বিভিন্ন সাবজেক্টের সঙ্গে ইতিহাস বিষয়েরও পিডিএফ পেয়েছো, স্টাডি মেটেরিয়ালগুলো, সেগুলো তোমরা আশা করি ভালো করে পড়েছো। আগামী দিনগুলো তো তোমাদের সমস্ত বিষয়ের মতো ইতিহাস বিষয়েও পিডিএফ দেওয়া হবে, তার সাথে সাথে তোমাদের এই ভিডিও ক্লাসগুলো দেওয়া হবে, যাতে তোমাদের বিষয়গুলো বুঝতে আরেকটু সুবিধা হয়। আজকে আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ অধ্যায়, বিংশ শতকের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। এই অধ্যায়টা আলোচনা করতে গেলে, এমনকি এর পরের যে অধ্যায়টা আসছে বিংশ শতাব্দীর নারী আন্দোলন, ছাত্র আন্দোলন এবং দলিত আন্দোলন, এই দুটো অধ্যায় আলোচনা করতে গেলে প্রথমে আমাদের যে জিনিসটা বুঝে নিতে হবে সেটা হচ্ছে বিংশ শতাব্দীর জাতীয়তাবাদী আন্দোলন কোনগুলো। আমরা ক্লাস 8-এ এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, হয়তো আমাদের কিছুটা মনে আছে অথবা আমরা কিছুটা ভুলে গেছি। চলো আজকে আমরা এই বিষয়টা একটু গল্পের চলে স্মরণ করে নেওয়ার চেষ্টা করি। বিংশ শতাব্দী বলতে কোন সময়কালটা তোমরা নিশ্চয়ই জানো। 1900 থেকে 1999 সাল পর্যন্ত বিংশ শতাব্দী, তাই তো? তো 1900 থেকে 1947 সাল অর্থাৎ দেশ স্বাধীন হওয়া পর্যন্ত যে সমস্ত জাতীয়তাবাদী আন্দোলনগুলো হয়েছিল সেগুলো বিংশ শতাব্দীর জাতীয়তাবাদী আন্দোলন। এই আন্দোলনগুলোর মধ্যে 4টি আন্দোলনের কথা আমরা আলোচনা করছি: বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, অহিংস অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন। প্রথমে আমরা একটু জেনে নিই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কবে কিভাবে শুরু হয়েছিল। 1905 খ্রিস্টাব্দে 19 জুলাই লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষণা করেন। যদিও এটা তার নিজস্ব মস্তিষ্ক প্রসূত ছিল না, অ্যান্ড্রু ফ্রেজার এটার উদ্ভাবক ছিলেন। যাই 19 জুলাই এর কথাটা ঘোষণা করা হয়। 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকরী হয়। সেদিন রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর আহ্বানে সারা বাংলায় অরণ্যন পালিত হয়েছিল। 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর যখন বঙ্গভঙ্গ কার্যকরী হয়, তার ফলে বাংলায় তথা ভারতবর্ষে যে আন্দোলন শুরু হয়েছিল সেটা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন নামে পরিচিত বা স্বদেশী আন্দোলন বলে তোমরা জানো। এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রধান দুটি ধারা কি ছিল জানো তো? একটা স্বদেশী আর একটা হচ্ছে বয়কট। স্বদেশী শব্দের অর্থ হচ্ছে নিজ দেশে জাত, অর্থাৎ নিজ দেশে তৈরি জিনিস সেটা ব্যবহার করা, নিজ দেশে তৈরি সঙ্গীত, শিল্প চর্চা এগুলো করা, এমনকি অন্যকে সেগুলো চর্চা করতে উৎসাহিত করাটাও স্বদেশীর মধ্যেই পড়ে। আর বয়কট শব্দের অর্থ বর্জন। এই স্বদেশী আন্দোলনে নারী, মুসলিম শ্রেণী সমস্ত মানুষ যোগদান করেছিলেন। নারীদের মধ্যে নির্মলা সরকার, হেমাঙ্গিনী দাস, সরলা দেবী চৌধুরানী প্রমুখরা ছিলেন। মুসলিম শ্রেণীর বহু মানুষ যোগদান করেছিলেন। শেষ পর্যন্ত এই আন্দোলনের চাপে পড়ে সরকার 1911 খ্রিস্টাব্দের 12 ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হন। এরপরে আমরা জানি 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হচ্ছে। 1918 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ চলছে। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন গান্ধীজি 1915 খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসছেন। 1916 খ্রিস্টাব্দে তিনি কি করছেন? গুজরাটে সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করছেন। 1917 খ্রিস্টাব্দে এবং 1918 খ্রিস্টাব্দে গান্ধীজির নেতৃত্বে 3টি আঞ্চলিক আন্দোলন পরিচালিত হচ্ছে। 1917 খ্রিস্টাব্দে চম্পারণ সত্যাগ্রহ, 1918-তে আহমেদাবাদ শ্রমিক আন্দোলন এবং খেদা সত্যাগ্রহ। এগুলো ছিল গান্ধীজির নেতৃত্বে পরিচালিত আঞ্চলিক আন্দোলন। এর পরবর্তীকালে প্রথম বিশ্বযুদ্ধের আর্থসামাজিক যে ফলাফল সেটা ভারতের মাটিতে পড়ছে। প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হয় তখন ভারতবর্ষের প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদকে ব্যবহার করার জন্য ব্রিটিশ সরকার একটা প্রতিশ্রুতি দিয়েছিল। কি বলেছিল? বলেছিল যে যদি ভারতীয় যুদ্ধে যোগদান করে, যুদ্ধের পর অর্থাৎ যুদ্ধ জয়লাভের পর ভারতকে স্বায়ত্তশাসন দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি মতন অসংখ্য ভারতীয় ব্রিটিশদের প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করে, কিন্তু যুদ্ধ শেষ হয়ে গেলে তাদের সেনাবাহিনীর পদ থেকে ছাঁটাই করা হয়, ফলে ভারতবর্ষের বেকার সমস্যা বৃদ্ধি পায়, কিন্তু তাদের ঔপনিবেশিক স্বায়ত্তশাসন দেওয়া হয়নি। তারপরে মন্টেগু চেমস্ফোর্ড আইন প্রয়োগ করা হয়। কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল ঔপনিবেশিক স্বায়ত্তশাসন না দিয়ে। আর প্রয়োগ করা হয়েছিল 1919 খ্রিস্টাব্দে রাওলাট আইন। আমরা জানি তার প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল। এগুলো কি ছিল? এগুলো ছিল প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল ভারতের মাটিতে। কিন্তু পাশাপাশি মনে রাখবে এগুলো ছিল অহিংস অসহযোগ আন্দোলনের কারণ, যেটা 1920 খ্রিস্টাব্দে গান্ধীজির নেতৃত্বে শুরু হয়েছিল।
আর অহিংস অসহযোগ আন্দোলন ছিল গান্ধীজির নেতৃত্বে পরিচালিত প্রথম সর্বভারতীয় আন্দোলন। কারণ আগের আন্দোলনগুলো আমরা কি পড়লাম, আগের আন্দোলনগুলো ছিল আঞ্চলিক আন্দোলন। অহিংস অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল 1922 খ্রিস্টাব্দে চৌরি চৌরার ঘটনায় দ্বারা গান্ধীজি এই আন্দোলনকে প্রত্যাহার করে নিচ্ছেন। তার পরবর্তীকালে আমরা জানি স্বরাজ্য দল প্রতিষ্ঠা হচ্ছে 1923 খ্রিস্টাব্দে চিত্তরঞ্জন দাস মতিলাল নেহরুর নেতৃত্বে। 1925 খ্রিস্টাব্দে চিত্তরঞ্জন দাসের মৃত্যুর পরবর্তীকালে স্বরাজ্য দল ব্যর্থ হচ্ছে। সাইমন কমিশন ভারতে আসছে। নেহরু রিপোর্ট মতিলাল নেহরুর নেতৃত্বে ঘোষিত হচ্ছে। জওহরলাল নেহরুর নেতৃত্বে 1929 খ্রিস্টাব্দে কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ্যের দাবি গৃহীত হচ্ছে। মানে অহিংস অসহযোগ আন্দোলন থেকে আইন অমান্য আন্দোলনের মধ্যবর্তী পর্যায়ে এই ঘটনাগুলো চলছে। এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে 1930 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলনের সূচনা হচ্ছে। এই আন্দোলনের সূচনা করেছিলেন কে? গান্ধীজি। তিনি গান্ধী অভিযানের মধ্য দিয়ে লবণ আইন অমান্য করে এই আন্দোলনের সূচনা করছেন। 1930 খ্রিস্টাব্দে 12 মার্চ তিনি গান্ধী অভিযান শুরু করেছিলেন। 5 এপ্রিল তিনি পৌঁছেছিলেন এবং পরদিন অর্থাৎ 6 এপ্রিল তিনি কি করছেন, লবণ তৈরি করে সমুদ্র জল থেকে তিনি লবণ আইন ভঙ্গ করছেন। ফলে সারা দেশ জুড়ে আইন অমান্য আন্দোলনের সূচনা হচ্ছে। এই আইন অমান্য আন্দোলনের ব্যাপকতায় ব্রিটিশ সরকার অত্যন্ত আতঙ্কিত হচ্ছে। তারা গান্ধীজির সঙ্গে একটা চুক্তি করতে চাইছেন। কোন চুক্তি হচ্ছে বলতো? তোমাদের নিশ্চয়ই মনে আছে, গান্ধী আইন চুক্তি। 1931 খ্রিস্টাব্দে 5 মার্চ গান্ধী আইন চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। তো গান্ধী আইন চুক্তিতে কি ঠিক হচ্ছে না, গান্ধীজি আন্দোলনটাকে স্থগিত রাখবেন, অর্থাৎ আইন অমান্য আন্দোলন স্থগিত রেখে গান্ধীজি দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগদান করবেন। প্রথমত তাই গান্ধীজি দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগদান করলেন। কিন্তু ব্রিটিশরা যা যা দেওয়ার প্রতিশ্রুতি করেছিল কিছুই দিল না। গান্ধীজি শূন্য হাতে ফিরে এলেন। এসে আবার দ্বিতীয় পর্যায়ের আইন অমান্য আন্দোলন শুরু করলেন। দেখো আমি ওই জন্য লিখেছি আইন অমান্য আন্দোলনের দুটো পর্যায়, 1930 থেকে 1931, তারপরে 1932 থেকে 1934। যখন দ্বিতীয় পর্যায়ের আইন অমান্য আন্দোলন শুরু হচ্ছে তখন ব্রিটিশ সরকার বুঝে গেছে কি করতে হবে। তারা তীব্র দমন নীতির সাহায্যে এই আন্দোলনটাকে দমন করতে চাইছেন। তার সঙ্গে সঙ্গে আর কি করেছিল জানো তো? তার সঙ্গে করেছিল সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা 1932 খ্রিস্টাব্দের 16 আগস্ট। তোমাদের মনে হচ্ছে যে এত সাল এত তারিখ মনে রাখার সমস্যা? একটা মজার জিনিস বলি, 1932 খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষিত হয়েছিল। তারিখ মনে রাখতে অসুবিধা হলে, বাঁটোয়ারার কথার অর্থ কি? ভাগ বা বন্টন করা। তাহলে 32-এ ভাগ কত? 16, তাহলে 16 তারিখ হয়েছিল, তাই তো? মাস কি হবে? 16 ভাগ কি? 8, তাহলে 8 মানে আগস্ট মাস। অর্থাৎ 1932 খ্রিস্টাব্দের 16 আগস্ট সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষিত হয়েছিল। আশা করি তোমরা এই তারিখটা বলবেন। এর পরবর্তীকালে কি হচ্ছে? 1934 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকারের তীব্র দমন নীতি এবং অন্যান্য কারণে আইন অমান্য আন্দোলন বন্ধ হয়ে যাচ্ছে। 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে। তোমরা নিশ্চয়ই জানো 1945 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ সরকার আবার সেই আগের অবস্থানটা নেয়। ভারতীয়দের বলা হয় স্বার্থ শোষণ দেওয়া হবে, ভারতীয়দের মানব সম্পদ প্রাকৃতিক সম্পদ ব্যবহার করার কথা বলা হয়। তাতে করে কি হয়, ক্রিপস মিশন 1942 খ্রিস্টাব্দে ভারতে পাঠানো হয়। কিন্তু ক্রিপস মিশন যে সমস্ত সুপারিশগুলো করেছিল ভারতের কোনো রাজনৈতিক দল সেগুলোকে মেনে নিতে পারেনি। ফলে ক্রিপস মিশন ব্যর্থ হয়। ভারতবর্ষ কাদের উপনিবেশ ছিল? ইংল্যান্ডের। আর ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ছিল জাপান। তার ফলে জাপানের একটা আক্রমণ করতে পারে ভারতবর্ষকে, এরূপ একটা আশঙ্কা দেখা দিয়েছিল। এই পরিপ্রেক্ষিতে গান্ধীজি ঘোষণা করেন ইংরেজরা যাতে ভারত ছেড়ে চলে যায়। 1942 খ্রিস্টাব্দের 8 আগস্ট মধ্যরাত্রিতে গান্ধীজি, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদ প্রমুখকে গ্রেপ্তার করা হয়। এই খবরটা যখন পরদিন সকালে পাওয়া যায়, অর্থাৎ 1942 খ্রিস্টাব্দের 9 আগস্ট, তখন সারা দেশ জুড়ে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয়। ভারত ছাড়ো আন্দোলন ছিল স্বাধীনতার প্রাক্কালে সবথেকে বড় গণ আন্দোলন। সারা ভারতবর্ষের মানুষ এই আন্দোলনে অংশ নিয়েছিল প্রায়। 1944 খ্রিস্টাব্দে বিভিন্ন কারণে, সরকারি দমন নীতি, অন্যান্য কারণে 1944 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু এই আন্দোলন বুঝিয়ে দিচ্ছে ব্রিটিশ সরকার ভারতবর্ষে আর বেশি দিন রাজত্ব করতে পারবে না। আমরা জানি তারপরে বিভিন্ন কমিশন এসেছিল, ওয়াবেল পরিকল্পনা, মাউন্টব্যাটেন পরিকল্পনার মতো পরিকল্পনাগুলো ঘোষণা হয়েছিল। এইগুলোর ফলে ধীরে ধীরে দেশ স্বাধীনতার দিকে এগিয়েছে এবং 1947 সালে শেষ পর্যন্ত দেশ দ্বিখণ্ডিত হওয়ার মধ্য দিয়ে ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে। তাহলে এইটা ছিল আমাদের বিংশ শতাব্দীর জাতীয়তাবাদী আন্দোলন। এবার আমরা যখন পড়তে শুরু করবো যে বিংশ শতাব্দীর জাতীয়তাবাদী আন্দোলন বলতে কোন পর্বগুলোতে কাদের ভূমিকা, না যদি আমরা কৃষকদের ভূমিকা পড়ি তাহলেও আমরা এই 4টে আন্দোলনের পর্বগুলো পড়বো।
যদি আমরা শ্রমিকের কথা বলি তাহলে আমাদের এই চারটা আন্দোলনকে নিয়ে পড়তে হবে। যদি আমরা বামপন্থী আন্দোলন করি তাহলেও আমাদের যখন থেকে বামপন্থী আন্দোলনের সূচনা হয়েছে অর্থাৎ 1920 তারপর থেকে তাদের কথাগুলো পড়তে হবে। তাহলে যে মুহূর্তে তোমরা এই চারটে আন্দোলনের কথা ঠিকঠাক ভাবে পড়ে রাখবে, তারপরে সামনের দিকে কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন বা বামপন্থী আন্দোলন, এমনকি সপ্তম অধ্যায়ের নারী ছাত্র আন্দোলনগুলো তোমাদের পড়তে খুব সুবিধা হবে। এই আলোচনাটা তোমরা যেটা শুনলে সেটা পিডিএফ আকারে তোমরা অবশ্যই পাবে। তোমাদের কাছে সেই মেটেরিয়ালসটা থাকলে তোমরা পড়ে নিতে পারবে। তার সঙ্গে কিছু প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলো তোমরা নিজের উত্তর দেওয়ার চেষ্টা করবে। সঙ্গে মনে রাখতে হবে যে টেক্সট বুকটা খুব ভালো করে পড়তে হবে। প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করো, নিজের অবশ্যই উত্তর দিতে পারবে। কেমন? সবশেষে বলি, বাড়িতে থাকো, মন দিয়ে পড়াশোনা করো, ভালো থাকো, সুস্থ থাকো আর সবসময় সচেতন থাকো।